আসসালামু আলাইকুম। ভাষা এটি আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। ব্যাকরণের যেখান থেকে শুরু, এই প্রথম যে টপিক সেটাই হচ্ছে আমাদের ভাষা। আমাদের এই ভাষার এবং বাংলা ভাষা এই দুটো বিষয় নিয়ে অনেক কনফিউশন থাকে। আজকের এই 5 মিনিটের একটি ভিডিওতে আপনারা ভাষা নিয়ে যত কনফিউশন আছে এবং যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে একদম এই 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি যত ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে আপনারা এখান থেকে উত্তর করতে পারেন। প্রথমে যদি আমরা ভাষার সংজ্ঞাগুলো দেখি, গুরুত্বপূর্ণ সংজ্ঞা কয়েকটা সংজ্ঞা আমরা দেখে নিই। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমে হলো ভাষা। ভাবের উৎস বা ভাবের উচ্চারণে ভাষা মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম, বাহন, উৎস হচ্ছে ভাষা। মানুষের মনের ভাব প্রকাশের লক্ষ্যে তার মুখ নিঃসৃত একটি শব্দ, একটি বাক্য অথবা একটি বাক্য সমষ্টিকে ভাষা বলে। এই হচ্ছে আমাদের ভাষার সংজ্ঞাগুলো। এরপরে যদি আসি আমরা উপভাষা। উপভাষা আমরা দেখব ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা। অঞ্চলভিত্তিক যে ভাষাগুলো আছে এগুলোকে উপভাষা বলে থাকি। আর উপভাষার ইংরেজি পরিভাষা হচ্ছে ডায়ালেক্ট, আর উপভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা। এরপর দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম ব্রেল ভাষা, বাক প্রতিবন্ধীদের ভাষার নাম ইশারা ভাষা। বর্তমান পৃথিবীতে মোট ভাষা প্রচলিত আছে 3500টি বা 3500। পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে 30 কোটি লোক। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলার অবস্থান ষষ্ঠ, সিয়েরা লিওন, যার দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা। এরপর আমরা যদি বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে দেখি, বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। বাংলা ভাষার উৎপত্তিকাল ডক্টর শহীদুল্লাহর মতে 7ম শতাব্দীতে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও অধিকাংশের মতে 10ম শতাব্দীতে। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা, আর বাংলার লিপির উৎস ব্রাহ্মী ভাষা থেকে। এরপর বাংলা ভাষার কুলজি সম্পর্কে যদি আমরা একটু দেখি, হিন্দো ইউরোপায়ন বা ইন্দো ইউরোপীয় যে ভাষাগোত্র আছে এখান থেকে আমাদের যে বাংলা ভাষা সেটার মূল শাখা হচ্ছে হিন্দো ইউরোপায়ন। এখানে কেন্তম আর শতম দুটি শাখা, আর শতম শাখা থেকে আমাদের বাংলার উৎপত্তি। আমরা যদি সরাসরি যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটা হচ্ছে মনে রাখতে হবে, আমাদের প্রাচ্য থেকে যে মাগধী প্রাকৃত এবং গৌড় প্রাকৃত, এই দুইটি থেকে আসলে মাগধী প্রাকৃত থেকে ডক্টর সুনীতি কুমার মতে এখান থেকে বাংলার উৎপত্তি, আর গৌড় প্রাকৃত এটা থেকে ডক্টর শহীদুল্লাহর মতে এখান থেকে বাংলার উৎপত্তি। ইউরোপীয় ভাষাগুলোকে কেন্তম শাখা থেকে উৎপত্তি ধরা হয়, আর আর্য বা ইন্দো ইরানীয় যেগুলো ভাষাগুলো আছে এগুলো 7ম শাখা থেকে উৎপত্তি ধরা হয়। আনুমানিক 1000 বছর পূর্বে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা, ইংরেজি, হিন্দি। এবার আমরা বাংলা ভাষার রীতি যদি দেখি, বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি প্রভৃতি ভাষার 2টি রূপ দেখা যায়, যথা মৌখিক বা কথ্যরীতি আর লৈখিক বা লেখ্যরীতি। এখন মৌখিক কথ্যরীতি এর আবার 2টি রূপ রয়েছে, যথা চলিত কথ্যরীতি আর আঞ্চলিক কথ্যরীতি। আর লৈখিক যেটা আমরা লিখিত যেটা লিখি আর কি, সেটা আবার 2টি রূপ, চলিত রীতি আর হচ্ছে সাধু। আমরা যদি এই চারটা দেখি, বাংলা ভাষার লৈখিক লেখ্যরীতি আর মৌখিক বা কথ্যরীতির যে চারটা এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, লৈখিক থেকে সাধুরীতি, চলিত রীতি, আবার মৌখিকেরও চলিত রীতি, আর আঞ্চলিক যে উপভাষা আছে এইটা। এই চারটা আমরা মনে রাখলে কিন্তু অনেকগুলো প্রশ্ন সমাধান এখান থেকে হয়ে যাবে। আর এইখানে সাধু এবং চলিত রীতির যে পার্থক্যটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধু রীতির ব্যাকরণের নিয়ম মেনে চলে, সুনির্ধারিত নিয়ম মেনে চলে। আর 2 নম্বরে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এটি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। এটা খুবই ইম্পর্টেন্ট। গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল হচ্ছে সাধুরীতির ভাষা। সর্বনাম ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে হচ্ছে সাধুরীতিতে। আর নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী হচ্ছে সাধুরীতি, এটা মনে রাখতে হবে।
আবার চলিত রীতি পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয়। এই রীতির তদ্ভব শব্দবহুল। সাধু রীতি ছিল তৎসম শব্দবহুল, আর চলিত রীতি হচ্ছে তদ্ভব শব্দবহুল। সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত এবং সহজতর রূপ লাভ করে। সর্বনাম এবং ক্রিয়াপদ কিন্তু এখানে সংক্ষিপ্ত। চলিত রীতি সহজ এবং সংক্ষিপ্ত, বক্তৃতা, নাটক, সংলাপ এবং কথাবার্তার জন্য বেশি উপযোগী হচ্ছে আমাদের চলিত রীতিটা। এরপর যদি আসি আমরা সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর চলিত ভাষার জনক প্রমোদ চৌধুরী, তিনি চলিত ভাষারীতির প্রবর্তক এবং প্রথম ব্যবহারকারী। এরপর বাংলা ভাষারীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য। বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হচ্ছে পদ্য বা কাব্যরীতি। আমরা বাংলা ভাষার যত নিদর্শন পাবো সবগুলো দেখা যাবে আগে পদ্য বা কাব্যরীতিতে। আর কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ। আসলে ভাষার কিন্তু আমাদের মূল রূপ লেখ্য রূপ না, কথ্য রূপ, যেটা আমরা যেটা বলি সেটাই হচ্ছে ভাষার মূল রূপ। আর ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। এর ইংরেজি প্রতিশব্দ ডায়ালেক্ট। সাধু ও চলিত ভাষার পার্থক্য সূচিত হয় ক্রিয়া ও সর্বনাম পদে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে যে সাধু ও চলিত ভাষার পার্থক্য সূচিত হয় কোন কোন পদে। এটা ক্রিয়া ও সর্বনাম পদে, ক্রিয়া এবং সর্বনাম পদে। সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে গুরুচণ্ডলী দোষ বলে। গুরুচণ্ডলী দোষ বলে। এটা সাধু ও চলিত ভাষা, এটা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে লেখা থাকে যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ কি বর্জনীয়। এটা আসলে গুরুচণ্ডলী দোষ বলা হয় এটাকে। আর চলিত ভাষার অপর নাম প্রমিত ভাষা, তদ্ভব ভাষা, খাঁটি বাংলা ভাষা, আধুনিক ভাষা। তো চলিত ভাষার আসলে চলিত রূপের যে কয়েকটা নাম আছে, এটা প্রমিত ভাষা বলা যায়, তদ্ভব ভাষা বলা যায়, খাঁটি বাংলা ভাষা বলা যায়, আধুনিক ভাষা। তারপর সাধু ভাষার ক্রিয়াপদগুলো পূর্ণরূপে বা দীর্ঘরূপে ব্যবহৃত হয়। যেমন দেখবেন সাধু ভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে বা দীর্ঘরূপে কেমন, যেমন যাইতেছি, খাইতেছি, হইয়াছে, তারপরে এরকম আর কি, তাহারা, এরকম যে দেখবেন দীর্ঘ। আর চলিত ভাষাগুলো সংক্ষিপ্ত, তারা, যাচ্ছে, খাচ্ছে। আর সাধু ভাষা আভিজাত্যের অধিকারী এবং গুরুগম্ভীর। সাধু ভাষাটা আসলে অভিজাতদের একটা এখানে ভাবধারা রয়েছে, এই জন্য এটাকে বলে আভিজাত্যের অধিকারী এবং গুরু গম্ভীর। তো এই যদি আমরা 5টা পৃষ্ঠা খুব ভালোভাবে মনে রাখতে পারি, ইনশাল্লাহ এই ভাষা এবং বাংলা ভাষার যে উৎপত্তি এবং এর যে ভাষারীতি আছে, এটা খুব সহজে আমরা পরীক্ষায় আসলে উত্তর দিতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।